প্রিয় শিক্ষার্থীবৃন্দ, অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম। আজকে আমি একাদশ এবং দ্বাদশ দুই শ্রেণীর জন্যই উৎপাদনের উপকরণ এই অধ্যায়টি থেকে কিছু অংশ পড়াবো। এই অধ্যায় থেকে প্রথমেই আমি যা পড়াবো তা হচ্ছে শ্রমের গতিশীলতা। দেখো শিক্ষার্থীরা, শ্রমের গতিশীলতা কি? শ্রমিকের নিজস্ব প্রয়োজনে তাদের স্থান, শিল্প, পেশা ও পেশাগত স্তর পরিবর্তন হওয়াকে শ্রমের গতিশীলতা বলে। অর্থাৎ শ্রম হচ্ছে উৎপাদনের সবচেয়ে গতিশীল উপাদান। শ্রমিক যখন তাদের নিজস্ব প্রয়োজনে এক স্থান থেকে অন্য স্থানে, এক পেশা থেকে অন্য পেশায় বা এক শিল্প থেকে অন্য শিল্পে যায়, তখন তাকে বলা হয় শ্রমের গতিশীলতা। দেখো শিক্ষার্থীরা, শ্রমের গতিশীলতা কয় প্রকার? শ্রমের গতিশীলতা হচ্ছে 4 প্রকার। এক হচ্ছে ভৌগোলিক গতিশীলতা, 2 শিল্পগত গতিশীলতা, 3 হচ্ছে পেশাগত গতিশীলতা, 4 হচ্ছে স্তরগত গতিশীলতা। তাহলে দেখো, ভৌগোলিক গতিশীলতা কাকে বলে? এক স্থান থেকে অন্য স্থানে যখন শ্রমিক গিয়ে তাদের কাজটি বেছে নেয় তাকে বলা হয় ভৌগোলিক গতিশীলতা। যেমন যশোরের একজন শ্রমিক ঢাকায় এসে সে একটা চাকরির ব্যবস্থা করলো, সেটা হচ্ছে ভৌগোলিক গতিশীলতা। অর্থাৎ শ্রমিক তার নিজস্ব প্রয়োজনে যখন এক স্থান থেকে অন্য স্থানে এসে কাজের ব্যবস্থা করে তাকে বলা হয় ভৌগোলিক গতিশীলতা। দেখো, ভৌগোলিক গতিশীলতা আবার 2 প্রকার। এক হচ্ছে অভ্যন্তরীণ গতিশীলতা, 2 হচ্ছে আন্তর্জাতিক গতিশীলতা। দেখো, অভ্যন্তরীণ গতিশীলতাটা হচ্ছে কি? দেশের ভিতরে, অর্থাৎ দেশের ভিতরে যদি এক স্থান থেকে অন্য স্থানে যে কাজের ব্যবস্থা করে তাকে বলা হয় অভ্যন্তরীণ গতিশীলতা। যেমন রাজশাহীর একজন ড্রাইভার ঢাকায় এসে যদি সে তার গাড়ি চালায়, সেটা হচ্ছে অভ্যন্তরীণ গতিশীলতা। এরপর দেখো আন্তর্জাতিক গতিশীলতা, অর্থাৎ এখানে এক দেশ হতে অন্য দেশকে বোঝানো হয়েছে। তাহলে কি, একজন শ্রমিক যখন তার কাজের জন্য এক দেশ থেকে অন্য দেশে, অর্থাৎ বাংলাদেশ থেকে যখন বাংলাদেশের বাইরে বিভিন্ন দেশে যেয়ে তার কাজের ব্যবস্থা করে থাকে, তখন তাকে বলা হয় আন্তর্জাতিক গতিশীলতা। এখন সেক্ষেত্রে দেখো, শিল্পগত গতিশীলতাটা কি? এক শিল্প থেকে যখন অন্য শিল্পে শ্রমিক কাজের ব্যবস্থা করে তখন তাকে বলা হয় শিল্পগত গতিশীলতা। যেমন একজন শ্রমিক প্রথমে গার্মেন্টস শিল্পে চাকরি করে, সে যদি তার প্রয়োজনে গার্মেন্টস শিল্প থেকে অন্য শিল্প, যেমন পাট শিল্প বা কাগজ শিল্প, এই শিল্পে যে তার চাকরির ব্যবস্থা করে থাকে তাকে বলা হয় শিল্পগত গতিশীলতা। দেখো, শিল্পগত গতিশীলতা আবার 2 প্রকার। এক হচ্ছে আনুভূমিক গতিশীলতা আর 2 হচ্ছে উলম্ব গতিশীলতা। দেখো শিক্ষার্থীরা, তোমাদের সংক্ষিপ্তভাবে বোঝার জন্য আমি কি লিখেছি? আনুভূমিক গতিশীলতা হচ্ছে কি, একজন শ্রমিক যদি এক শিল্প থেকে অন্য শিল্পে সমপদে যেয়ে থাকে তাকে বলা হয় আনুভূমিক গতিশীলতা। অর্থাৎ সে গার্মেন্টস শিল্পে যে পদে ছিল সে অন্য শিল্পে যেয়ে সে একই পদে নিয়োজিত হয়েছে। যেমন গার্মেন্টস শিল্পে সে ছিল একজন উৎপাদন ব্যবস্থাপক, এবং সে যখন অন্য শিল্পে যায়, যেমন পাট শিল্প বা কাগজ শিল্প, সেখানে যেয়ে যদি সে উৎপাদন ব্যবস্থাপক হিসেবে নিয়োগ পায়, সেটাই হচ্ছে আনুভূমিক গতিশীলতা। এখন দেখো উলম্ব গতিশীলতাটা কি? একজন শ্রমিক যখন এক শিল্প থেকে অন্য শিল্পে উচ্চ বা নিম্ন পদে যে চাকরিটা গ্রহণ করে সেটাই হচ্ছে উলম্ব গতিশীলতা। অর্থাৎ এক শিল্পতে সে ছিল যেমন উৎপাদন ব্যবস্থাপক, সে যদি সহকারী অন্য শিল্পে যে সহকারী উৎপাদন ব্যবস্থাপক বা ব্যবস্থাপনা পরিচালক এই হিসেবে নিয়োগ পায়, সেটা হচ্ছে উলম্ব গতিশীলতা। এখন দেখো পেশাগত গতিশীলতা। একজন লোক যখন এক পেশা থেকে অন্য পেশায় নিয়োজিত হয় তাকে বলা হয় পেশাগত গতিশীলতা। যেমন একজন শিক্ষক, সে বিশেষ ক্যাডারের মাধ্যমে প্রশাসনিক দায়িত্বে নিয়োজিত হলো, সেটা হচ্ছে পেশাগত গতিশীলতা। এরপর দেখো স্তরগত গতিশীলতা। স্তরগত গতিশীলতা হচ্ছে কি, এক স্তর থেকে অন্য স্তরে, অর্থাৎ একজন
শিক্ষক যখন প্রভাষক পদে নিয়োগ পায় সে তখন ওখান থেকে প্রমোশন পেয়ে সে যদি সহকারী অধ্যাপক অথবা সহযোগী অধ্যাপক পদে প্রমোশন পায় সেটাই হচ্ছে স্তরগত গতিশীলতা, অর্থাৎ এক স্তর থেকে অন্য স্তরে প্রমোশন পাওয়া। তাহলে সেক্ষেত্রে দেখো শ্রমের গতিশীলতা বলতে আমরা বুঝি হচ্ছে কি একজন শ্রমিক যখন নিজস্ব প্রয়োজনে সে যখন তার এক পেশা থেকে অন্য পেশায়, এক জায়গা থেকে অন্য জায়গায় যায় সেটাই হচ্ছে শ্রমের গতিশীলতা। শ্রমের গতিশীলতাগুলো প্রকারভেদগুলো আমরা জানলাম, ভৌগোলিক গতিশীলতা, শিল্পগত গতিশীলতা, পেশাগত গতিশীলতা এবং স্তরগত গতিশীলতা। এখন শিক্ষার্থীরা আমরা দেখব হচ্ছে শ্রমের দক্ষতা কি। শ্রমের দক্ষতা বলতে একজন শ্রমিকের উৎপাদনের দক্ষতাকে বোঝায়, অর্থাৎ দ্রব্যের গুণগত মান অক্ষুণ্ণ রেখে কোনো সময়ে একজন শ্রমিকের অধিক উৎপাদন করার সক্ষমতাকে শ্রমের দক্ষতা বলে। অর্থাৎ শ্রমের দক্ষতা হচ্ছে কি একজন শ্রমিক যখন সে যে জিনিসগুলো দিয়ে কাজ করবে ওই দ্রব্যের গুণগত মানটা অক্ষুণ্ণ রেখে কম সময়ে অধিক পরিমাণে উৎপাদন করাকে বলা হয় শ্রমের দক্ষতা। দেখো শ্রমের দক্ষতার সাথে কিছু বিষয় অন্তর্ভুক্ত রয়েছে। শ্রমিকের দক্ষতা হচ্ছে শ্রমিকের কাজ করার ক্ষমতা। শ্রমের দক্ষতা বৃদ্ধি পেলে উৎপাদন বৃদ্ধি পায়। এছাড়াও শিক্ষা ও প্রশিক্ষণ শ্রমের দক্ষতা বৃদ্ধি করে। তাহলে দেখো কোন বিষয়গুলো জড়িত রয়েছে, শ্রমিকের কাজ করার ক্ষমতা, দক্ষতা বৃদ্ধি পেলে উৎপাদন বৃদ্ধি পায় এবং শিক্ষা ও প্রশিক্ষণ। শ্রমের দক্ষতার সাথে কিছু বিষয়ের উপর নির্ভরশীল। দেখো বিষয়গুলো হচ্ছে কি শারীরিক যোগ্যতা, জাতিগত গুণ, কাজের নিশ্চয়তা, শিক্ষা, প্রশিক্ষণ জ্ঞান, এছাড়াও জীবনযাত্রার মান উন্নয়ন, তারপরে বিভিন্ন ধরনের বাহ্যিক জ্ঞান, এই জিনিসগুলো এক শ্রমের দক্ষতা এই বিষয়গুলোর উপরে নির্ভরশীল। এখন শিক্ষার্থীরা দেখো এখন পড়াবো হচ্ছে মূলধন। মূলধন কি? প্রাকৃতিক সম্পদের উপর শ্রম ও উদ্ভাবনী শক্তি প্রয়োগ করে যেসব দ্রব্য সামগ্রী উৎপাদন করা হয় এবং যা পুনরায় অতিরিক্ত আয় সৃষ্টির কাজে ব্যবহৃত হয় তাকে মূলধন বলে। দেখো শিক্ষার্থীরা অনেকেই অর্থকে মূলধন বলে, কিন্তু অর্থ আর মূলধন এক নয়। দেখো এখানে মূলধন কি বলছে, প্রাকৃতিক সম্পদের উপর শ্রম ও উদ্ভাবনী শক্তি প্রয়োগ করে বা ব্যবহার করে যদি কোনো কিছু উৎপাদন করা হয় এবং ওই উৎপাদন থেকে যদি অতিরিক্ত আয় সৃষ্টির হিসেবে কাজ করে থাকে তাকেই বলা হয় মূলধন। দেখো মূলধনের সাথে কিছু বিষয় জড়িত রয়েছে। এক হচ্ছে মূলধন উৎপাদনশীল, 2 এটি আয়ের উৎস, 3 এটি সঞ্চয়ের ফল, 4 এটি অস্থায়ী। তাহলে দেখো মূলধনের সাথে যে বিষয়গুলো জড়িত, এটি উৎপাদনশীল, আয়ের উৎস, এটি একটি সঞ্চয়ের ফল, এটি অস্থায়ী বা গতিশীল। তাহলে প্রকৃত অর্থে মূলধন হচ্ছে কি সঞ্চিত অর্থ এবং সঞ্চিত প্রাকৃতিক সম্পদের যুক্ত ফলই হচ্ছে মূলধন। অর্থাৎ যে অর্থ আছে এবং ওই অর্থ থেকে বিভিন্ন ধরনের কাঁচামাল বা যন্ত্রপাতি যদি আমরা ক্রয় করে ওখান থেকে যদি পুনরায় অতিরিক্ত আয় সৃষ্টি করতে পারি সেটাই হচ্ছে মূলধন। এখন শিক্ষার্থীরা আর একটি প্রশ্ন দেখো, এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। অর্থ কি মূলধন? ব্যাখ্যা করো। দেখো প্রথমেই আমরা জানবো অর্থ কি। যে বস্তু লেনদেন সম্পাদনের কাজে ব্যবহৃত হয় তাকে অর্থ বলে। অর্থাৎ আমরা প্রয়োজনে বা ভোগের জন্য যে জিনিসগুলো করে থাকি তার জন্য আমরা যে টাকাটা বিক্রয়কর্মীকে দিয়ে থাকি সেটাই হচ্ছে অর্থ। তাহলে কি অর্থ বিনিময়ের মাধ্যম, সঞ্চয়ের বাহন, মূল্যের পরিমাপক হিসেবে কাজ করে থাকে। তাহলে অর্থ হচ্ছে কি যা আমরা লেনদেন সম্পাদনের কাজে ব্যবহৃত হয় তাই হচ্ছে অর্থ। আর দেখো শিক্ষার্থীরা আমরা আগেই পড়েছি মূলধন হচ্ছে কি প্রাকৃতিক সম্পদের উপর শ্রম ও উদ্ভাবনী শক্তি প্রয়োগ করে বা ব্যবহার করে যদি কোনো কিছু উৎপাদন করা হয় এবং ওই উৎপাদন থেকে অতিরিক্ত আয় সৃষ্টি হিসেবে ব্যবহৃত হয় সেটাই হচ্ছে মূলধন। তাহলে কি অর্থ এবং মূলধন এক নয়। অর্থ হচ্ছে কি যা আমরা ভোগের জন্য ব্যবহার করে থাকি, আর মূলধন হচ্ছে কি যা আমরা পুনরায় উৎপাদনের জন্য
ব্যবহৃত হয়। দেখো শিক্ষার্থীরা, আমি তোমাদের সহজে বোঝার জন্য যেটা করেছি, ভোগের জন্য যা ব্যবহৃত হয় তাই হচ্ছে অর্থ, আর উৎপাদন হচ্ছে কি পুনরায় উৎপাদন কাজে যদি ব্যবহৃত হয় তাই হচ্ছে মূলধন। অর্থাৎ অনেকেই ভুল করে থাকে অর্থ এবং মূলধন এক বিষয়, কিন্তু প্রকৃতপক্ষে অর্থ এবং মূলধন এক বিষয় নয়, এটি সম্পূর্ণই আলাদা। মূলত আমরা যা ভোগের জন্য ব্যবহার করে থাকি এবং তার জন্য আমরা যে টাকাটা দিয়ে থাকি সেটা হচ্ছে অর্থ, কিন্তু ভোগের জন্য আমরা যদি ব্যবহার করে থাকি সেটা কিন্তু মূলধন নয়। মূলধন হচ্ছে কি নতুন কোনো কাজে আমরা যে টাকাটা নিয়োজিত করব এবং ওই টাকা থেকে আমরা আবারও নতুন করে অর্থ পাবো বা অতিরিক্ত আয় সৃষ্টি হবে, সেটাই হচ্ছে মূলধন। তাহলে আমরা কি বলতে পারি, অর্থ এবং মূলধন এক বিষয় নয়। তাহলে শিক্ষার্থীরা দেখো, আজ আমরা যে বিষয়গুলো পড়লাম, শ্রমের গতিশীলতার প্রকারভেদগুলোর মধ্যেও আবার কিছু কিছু বিষয় রয়েছে। তারপরে দেখো শ্রমের দক্ষতা বলতে কি বোঝায়, শ্রমের দক্ষতার কিছু বিষয়ের উপর যে নির্ভরশীল সেই জিনিসগুলো আমরা দেখেছি। এছাড়াও রয়েছে মূলধন এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কোশ্চেনটি হচ্ছে অর্থ কি মূলধন। আজকে এ পর্যন্তই। তোমরা বাসায় বসে এইগুলো ভালো করে পড়াশোনা করবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। ধন্যবাদ।